বাংলাদেশের সামনে আসছে নতুন এক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। এবার এন সার্কেল দিয়ে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে ভারত। এই পরিকল্পনা নিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন করে আলোচনা। বিশ্লেষকদের মতে সড়ক, রেল ও সমুদ্রপথে বাংলাদেশকে ঘিরে তৈরি হচ্ছে একটি কৌশলগত বৃত্ত। অনেকেই এটিকে দেখছেন স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট হিসেবে। এমন একটি প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই উদ্যোগ বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? এন সার্কেল কি বাংলাদেশের সামনে এক নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশি বা কতটা প্রস্তুত জানতে পারবেন আজকের ভিডিওতে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা এবং রাজনৈতিক নেতাকর্মীদের উস্কানিমূলক মন্তব্যে সেই সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। আগে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করত, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সুযোগ হারায় প্রতিবেশী দেশটি। এবার 7 সিস্টার্সের সাথে যোগাযোগ এবং মিয়ানমারের সাথে কৌশলগত সম্পর্কের জন্য অবকাঠামো উন্নয়ন করে দেশের চারপাশ ঘিরে ফেলতে চাইছে ভারত। এই উন্নয়ন অবকাঠামোতে থাকছে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি 3 দিকের সড়ক ও রেলপথ। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়েও বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প। গত 15 বছর ধরে শেখ হাসিনার শাসনামলে বাড়তি সুবিধা পেত নরেন্দ্র মোদীর দেশটি। তখন বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিটের জন্য বাস্তবায়ন করা হয় পদ্মা সেতু প্রকল্প। এছাড়া বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে শুরু হয় মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ। হাসিনার পতনের পর এই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে $1 বিলিয়ন বরাদ্দ চেয়েছে বাংলাদেশ। জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মাতাবাড়িতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন। দেশের কৌশলগত নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে, কারণ বাংলাদেশের উত্তরের চিকেন নেক অঞ্চলটি ভারতের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। এই অংশ দিয়েই ভারত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে যোগাযোগ করে। সরু এই করিডোর দিয়ে 7 সিস্টার্সে বাণিজ্য এবং প্রতিরক্ষা নিশ্চিত করা ভারতের জন্য অনেকটাই কঠিন। তাই এই করিডোর প্রশস্ত করার জন্য বাংলাদেশের উত্তরের রংপুর বিভাগের ওপর নজর রয়েছে নরেন্দ্র মোদীর। ভারত একাধিকবার এই অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কথাও বলেছে। এছাড়া উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির কথা শোনার পর থেকেই একের পর এক হুমকি দিয়েছে ভারত সরকার। এই অঞ্চলের সীমান্তে ভারত মিসাইল এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে। অন্যদিকে ভারতের 7 সিস্টার্স স্থলবেষ্টিত হওয়ায় পণ্য পাঠানোর জন্য কোনো সমুদ্রপথ ব্যবহার করতে পারে না। এতদিন চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত নির্বিঘ্নে নিজেদের পণ্য পরিবহন করেছে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের সেই স্বার্থেও আঘাত লেগেছে। তাই এবার চট্টগ্রাম বন্দরকে নিজেদের আওতায় নিতে চায় ভারত সরকার। ভারতীয় কিছু গণমাধ্যম ফেনী দিয়ে বাংলাদেশের চিকেন নেক অংশ বিচ্ছিন্ন করার কথাও বলছে বারবার। এসব দেখে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে ভারতের এই সামরিক অবকাঠামো কি বাংলাদেশের চারপাশ ঘিরে কোনো আগ্রাসনের উদ্দেশ্যে ব্যবহার হতে পারে? এই প্রেক্ষাপটে কূটনৈতিক বিশ্লেষণে উঠে আসছে ভারতের এন সার্কেল পরিকল্পনার কথা। এন সার্কেল মানে হলো কোনো দেশের স্বার্থকে কেন্দ্র করে আশেপাশের দেশগুলোকে গুরুত্ব অনুযায়ী কয়েকটি স্তরে ভাগ করা। বাংলাদেশের উত্তরে চিকেন নেক আর দক্ষিণের সমুদ্র বন্দর ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশকে ঘিরে ভারতও এই এন সার্কেল তৈরির পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ভারত এখন মিয়ানমারের সঙ্গেও সম্পর্ক উন্নত করছে। বাংলাদেশের বিকল্প হিসেবে কলকাতা সিতে আইজল করিডোরকে 7 সিস্টার্সের সাথে যোগাযোগের রুট হিসেবে দেখছে ভারত। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে মিয়ানমার হয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে ভারত। এই বিকল্প পথের নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। এটি মিয়ানমারের সিতে বন্দর থেকে নৌপথ, সড়ক ও রেলপথে ভারতের মিজোরাম এবং কলকাতার সঙ্গে সংযোগ স্থাপন করবে। যদি এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করা যায়, তাহলে এটি উত্তর পূর্বে পণ্য পরিবহনের জন্য ভারতকে আরও স্থিতিস্থাপক করিডোর প্রদান করতে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্ভাবনাও উন্মুক্ত করতে পারে। অন্যদিকে বাংলাদেশকেও কৌশলগত চাপে রাখতে পারবে ভারত। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আন্তঃসীমান্ত রেল যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নেপালের সঙ্গে বর্তমানে 2টি রেলপথ সংযোগ রক্সোল, বীরগঞ্জ এবং জয়নগর বিজলাপুর সম্পূর্ণরূপে চালু হয়েছে, যেখানে নিয়মিত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করছে।
তৃতীয় রুট হিসেবে যোগবান বিরাটনগরের সংযোগও আংশিক সম্পন্ন হয়েছে। পাশাপাশি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মাণের জন্য জরিপসহ আরও কিছু প্রকল্প নিয়েও কাজ চলছে। এমন পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি সম্ভাব্য বিকল্প হতে পারে মিয়ানমার হয়ে একটি বহুমুখী পরিবহন করিডোর। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অধীনে মিয়ানমার ভারতের আঞ্চলিক সংযোগ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত মিয়ানমার থাইল্যান্ড এক্সপ্রেসওয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সংযোগ কার্যকর করার মূল চাবিকাঠি। ভারত ইতিমধ্যেই ইম্ফল তামু এবং তামু কালয় রেলপথ নির্মাণের জন্য অনুমোদিত প্রকল্পগুলোতেও কাজ শুরু করেছে। ভারত মিয়ানমার থাইল্যান্ড করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশে সার্বভৌমত্বের জন্য এটি হবে একটি বড় হুমকি। ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে মিয়ানমার হয়ে সরাসরি সংযোগ স্থাপন তাদের সামরিক ও কৌশলগত চলাচলকে আরও স্বাধীন করে তুলবে। মিয়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের সেভেন সিস্টার্সে বহুদিন ধরেই বিদ্রোহ চলছে। এই করিডোর বাস্তবায়িত হলে ভারত সেসব অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াবে। এই করিডোরকে ব্যবহার করেই বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার গভীর ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী। ভারতের পূর্ব বন্দর এবং তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বহুমুখী সংযোগ প্রকল্প হল KMTTP। কয়েক দশক আগে এই পরিকল্পনাটি করা হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রকল্পটির অগ্রগতি নানা কারণে ধীরগতিতে চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত সমস্যা। এই করিডোর চালু হলে কলকাতা এবং অন্যান্য পূর্ব বন্দর থেকে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য একটি সংক্ষিপ্ত ট্রানজিট রুট প্রদান করবে। এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমানাকেও নিয়ন্ত্রণের ছক কষছে ভারত। এসব করিডোরকে ভারত শুধু নিজেদের বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহারের কথা বললেও এর পেছনে রয়েছে বাংলাদেশকে কৌশলগত চাপে রাখার গভীর ষড়যন্ত্র। ইতিহাস ঘাটলে এমন আরও অনেক নজির পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা পরাশক্তি রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার অভিযোগ করেছেন পশ্চিমারা তাকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি সেই উত্তেজনাকে চূড়ান্ত রূপ দেয়, যার পরিণতিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ঠিক তেমনি ভারত যদি বাংলাদেশকে ঘিরে একের পর এক করিডোর তৈরি করে, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলেও দেখা দিতে পারে একই ধরনের উত্তেজনা এবং যুদ্ধ আশঙ্কা। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রয়োজন একটি বাস্তবমুখী ও সুসংগঠিত ভূ রাজনৈতিক কৌশল। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দেশের কৌশলগত অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করছে। বিশেষ করে চিকেন নেক অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি, সামরিক ঘাঁটি উন্নয়ন এবং সীমান্ত নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও OIC দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা চলছে। বাংলাদেশ যে কোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক কৌশল 2025-26 অর্থ বছরের বাংলাদেশের সামরিক বাজেট বাড়ানো হয়েছে রেকর্ড পরিমাণে। আমদানি করা হয়েছে চীনা যুদ্ধবিমান থেকে শুরু করে তুরস্কের ড্রোন। এছাড়া বাংলাদেশের 3 সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রংপুরের লালমাটিয়ার বিমান ঘাঁটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটে বিমান ঘাঁটি সচলের বিষয়টি নিশ্চিত করে। সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি নিয়ে ভারতীয় প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বিমান ঘাঁটি তৈরি হলে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন নিরাপদ থাকবে, তেমনি ভারতের চিকেন নেককেও চাপে রাখতে পারবে বাংলাদেশ। তবে শুধুমাত্র প্রতিক্রিয়াশীল নীতিতেই সীমাবদ্ধ থাকলে হবে না। বাংলাদেশকে এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে। আঞ্চলিক সমন্বয়, বন্দর ব্যবস্থাপনার আধুনিকীকরণ, নিজস্ব ট্রানজিট নীতিমালা প্রণয়ন এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে। বাংলাদেশ কোনো সামরিক জোট বা প্রভাব বলয়ের খেলায় জড়াতে চায় না। বাংলাদেশ কখনোই কোনো সহিংসতায় জড়ানোর মনোভাব রাখেনি। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র আত্মরক্ষার জন্য। তবে নিজেদের সার্বভৌমত্বে আঘাত লাগলে বাংলাদেশ কখনোই চুপ করে থাকবে না।